অভিনয় জগতের সেরা অভিনেতা রাজা, যার ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল কোনো একদিন সে সিনেমার হিরো হবে। কিন্তু বাবার চাপে না চাইতেও রাজাবাবু ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে শুরু করে। দিন দিন যেন রাজার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাচ্ছে। হঠাৎ একদিন অদ্ভুতভাবে নায়িকার চরিত্রে অভিনয় করার একটা সুযোগ আসে রাজার জন্য। এই সুযোগ কি হাতছাড়া করা যায়? তাই রাজাবাবু ছেলে থেকে মেয়ে সেজে অভিনয়ের জগতে পদার্পণ করে। ছেলে থেকে মেয়ে সেজে অভিনয় করতে গিয়ে রাজাবাবু কি কি পরিস্থিতি পার করে সে হয়ে উঠল সিনেমা ইন্ডাস্ট্রির সুপারস্টার রানী। এই সিনেমায় আপনি দেখবেন স্বপ্ন বনাম বাস্তবতা, পরিচয় বনাম সমাজ, আর একটা পাগলাটে জার্নির কাহিনী। আশা করছি আপনাকে হাসাতে বাধ্য করবে। পুরো গল্পটা জানতে এবং ফুল কমেডি নিতে আজকে কিন্তু ভিডিও একটু স্কিপ করা যাবে না। রোমান্স, কমেডি, কনফিউশন আর কস্টিউম সবকিছুতে ভরপুর মিস্টার রানী মুভির কাহিনী আজ আপনাদের সাথে শেয়ার করব। সো ভিউয়ার্স, জলদি জলদি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। ক্লাসরুমের মধ্যে কয়েকজন ছেলেরা মিলে একটি মেয়েকে জোর করে নিয়ে এসে বলে, চলো চলো, আমাদের বড় ভাই ডেকেছে তোমাকে। রাজা, এই দেখো, ও আজকে তোমার নামে প্রিন্সিপালের কাছে নালিশ করেছে, আর ওর আজকে কিন্তু জন্মদিনও আছে। মেয়েটা ভয়ে থর থর করে কাঁপছে। সামনেই রাজা গ্যাস লাইটে আগুন ধরায়। সেই একটা ভাইব নিয়ে রাজার চেহারা দেখানো হয়। রাজা মেয়েটির চুলের মুঠি ধরে বলে, ওই, আমি এখানে তোর জন্মদিন সেলিব্রেট করার জন্য প্ল্যান করছি, আর তুই কি না প্রিন্সিপালের কাছে নালিশ দিচ্ছি? তোর এত সাহস কি করে হয়? মেয়েটি বলে, এই রাজা, তোর এসব কাজ আমার একদমই পছন্দ না। আমি হচ্ছি ক্লাস টপার, আর তুই হচ্ছিস ব্যাক বেঞ্চার। ক্লাসের সবাই এ কথা শুনে হেসে ওঠে। রাজা বলে, এই ক্লাসে কতজন ছাত্রছাত্রী রয়েছে? সবার বাবা মা কি একই পেশায় কাজ করে? তুই যেমনি ক্লাস টপার, আমি তেমনি অভিনয় টপার। এই দেখ, তোর জন্মদিনের জন্য বেকারিতে স্পেশাল ভাবে অর্ডার দিয়ে কেক বানিয়েছি। কত ভালোবাসি তোকে। তুই কিনা হেডমাস্টারকে দিয়ে আমার নামে নালিশ করলি? এত বড় কেক! ও মা গো, এ তো ট্রু লাভ। মেয়েটি কেক দেখে লোভ সামলাতে না পেরে কেক খাওয়া শুরু করে। আরে আরে, দূর করছিস কি? এটা তো হওয়ার কথা ছিল না। কেক রাখ। মেয়েটি মন খারাপ করে কেক রেখে দেয়। রাজা বলে, আমি তোকে জোর করে কেক খাইয়ে দেব, কিন্তু তুই মাথায় রাখবি তুই কেক খেতে চাইবি না। এই বলে ঘাড় ধরে জোর করে মেয়েটিকে কেক খাইয়ে দেয়। এই মুহূর্তে ক্লাস টিচার যাওয়ার পথে এই পুরো ঘটনা দেখে ফেলে। আমাদের রাজাবাবু তার পুরো টিম নিয়ে সিনেমা তৈরি করছিল, তা তো ম্যাডাম জানে না। তাই চলে যায় বাবার কাছে কমপ্লেন। আর বাবা ডব্লিউডব্লিউ স্টাইলে তার ছেলেকে থেরাপি দিতে শুরু করে। থেরাপি খেয়ে ছেলে সোজা হয়ে প্রায় 15 বছর পর ইঞ্জিনিয়ার হয়ে রাজাবাবু ফিরে আসে। মা বাবা পুরো মহল্লাবাসীকে নিয়ে ঢাকঢোল পিটিয়ে নিজের সন্তানকে স্বাগতম জানায়। ইস, আলতো চোখে ঘুম ভাঙে। ও মায়ে কি, এতক্ষণ তো সব স্বপ্ন ছিল। তবে স্বপ্নেও বাবা মা আর বাস্তবেও বাবা মা একই পজিশনে দাঁড়িয়ে আছে। কিন্তু কেন? কিছু তো গন্ডগোল রয়েছে। বাবা বলে, আমি তো চিন্তাই করতে পারিনি তুই এত ভালো জব পাবি। এই নে, আমেরিকা থেকে তোর জন্য লেটার এসেছে গুগল কোম্পানি থেকে। আহ, ছেলে আমার আমেরিকায় গিয়ে ইঞ্জিনিয়ারিং চাকরি করবে। বাবা মা তার ছেলের জন্য ভালো করে আশীর্বাদ করে দেয়। পরদিন ফ্লাইটের জন্য ছেলে সুন্দর করে বেরিয়ে পড়ে। একই ফ্লাইটে রাজার বন্ধু মানজাও ছিল। মানজা রাজাকে বলে, আহা, কি সুন্দর দৃশ্য বাইরের। এই রাজা, এয়ার হোস্টেসকে ডাক দে না, একটু একটু দেখে নেই। রাজা বলে, এটা তোর মজা করার সময় হলো? এত ওভার অ্যাক্টিং করিস না তো। আমি বাঁচতেছি না আমার নিজের দ্বারাই, আর তুই পড়ে আছিস মজা নিয়ে। যা, দুপ্যাক বানা। দুপ্যাক বানাতে গিয়ে দেখা যায় এরা তো প্লেনই নেই, এরা আছে ছাদে, যেখান থেকে প্লেন দেখা যায়। রাজা বলে, আমার খুব খারাপ লাগছে। নিজের বাবা মাকে আমি মিথ্যে বলেছি। তারা তো চাচ্ছে খুব ভালো একটা চাকরি পাই আমি, কিন্তু সেই ছোটবেলা থেকে আমার ইচ্ছে আমি অভিনেতা হব। এই অভিনেতার চক্করে পড়াশোনা তো আমার মাথায় ঢোকেনি। পড়াশোনার যে কন্ডিশন, তাতে ভালো চাকরি আসবে কোথা থেকে? নিমিষেই মানজা সাধু বাবা হয়ে যায়, আর তার শিশুকে পরামর্শ দেয়, এই জীবন তোমার নিজের, তাই সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। তুমি তোমার পছন্দকে অগ্রাধিকার দাও। গুরুজির কথা শুনে গ্যাস বেলুনের মতো ফুলে রাজা মানজার ফ্ল্যাটে হাওয়ায় উড়ে চলে যায়। এরপর প্রথম অডিশন দেয়। ক্যারেক্টারের মধ্যে ঢুকে এমন অডিশন দেয় যে অডিশন মাস্টারই ভয় পেয়ে যায়। এক পর্যায়ে রেগে রাজাকে বের করে দেয়। হাল ছাড়লে তো চলবে না, গুরুজি চলে এসেছে। তার শিষ্যকে আবারও মোটিভেট করতে শুরু করে। এভাবেই দিন চলতে থাকে। এই হচ্ছে দীপিকা, সিনেমা জগতের হিরোইন, যার উপর ক্রাশ খেয়ে বসে আছে আমাদের রাজাবাবু। রানী অর্থাৎ দীপিকা যেসব জিনিসের অ্যাড করে, সে সবকিছুই আমাদের রাজা সাহেব ব্যবহার করে। দিন রাত যেন একাকার হয়ে রানীর চিন্তায় মগ্ন থাকে আমাদের রাজাবাবু। হঠাৎ করে একদিন অ্যাসোসিয়েশন ডিরেক্টর দয়ানন্দ মানজাকে ফোন করে বলে, আমরা ডার্লিং ডায়না নামের একটা মুভি করতে যাচ্ছি, যেখানকার হিরোইন হবে দীপিকা। আর এই মুভির সেকেন্ড লিড ফিমেল ক্যারেক্টারের জন্য আমরা একটা মেয়েকে খুঁজছি। আপনার ইউটিউব ভিডিওর মধ্যে বর্তমানে একটা ভিডিও
ধীরে ধীরে ভাইরাল হতে চলেছে। এই ভাইরাল ভিডিওর মধ্যে যে মেয়েটা রয়েছে তাকে আমরা আমাদের ছবিতে সেকেন্ড লিড ফিমেল ক্যারেক্টারে পছন্দ করেছি, তাই আমরা চাচ্ছি এই ছবিতে সেই মেয়েটিকে যুক্ত করতে। মানজা বলেন, আমার তো অনেক গার্লফ্রেন্ড সে সময় অভিনয় করেছিল, আপনি কোনটার কথা বলছেন? দয়ানন্দ বলে, আমি হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠিয়েছি। ভিডিও দেখে মানজার তো চক্ষু আকাশে উঠে যায়। রাজা সাহেব ছাদে বসে ড্রিঙ্কস করছিল। মানজা তাকে গিয়ে বলে, আমার তো নতুন গার্লফ্রেন্ড হয়েছে জানিস, ভিডিও দেখবি? একটা ভিডিও ওপেন করে দেখা যায় সেই ভিডিওতে কলেজ লাইফে রাজাবাবু রানী সেজে স্টেজ পারফরমেন্স করেছিল। অর্থাৎ না জেনেই অ্যাসোসিয়েশন ডিরেক্টর রাজার ফিমেল ক্যারেক্টার লিডে অভিনয় করা ভিডিও দেখে তাকে পছন্দ করেছে। এই কথা শুনে রাজা তো রেগে যায়। কবেকার কখন ছোট থাকতে কলেজ লাইফে মেয়ে সেজে অভিনয় করেছিল, সেটা তো মজার ছলে করা হয়েছিল, কিন্তু তার মানে তো এই নয় যে আমি অভিনয় করতে গিয়ে ছেলে থেকে এখন মেয়ে সাজবো। আর তুইও কালকে এই শুটিং, তুই কিভাবে আমার কাছ থেকে কোনো কথাবার্তা না শুনে ডিরেক্টরকে কনফার্ম করে দিলি? এই বলে টিভি চালায়। অমনি দেখা যায় কামাল হাসান ফিমেল ক্যারেক্টার লিডে অভিনয় করছে। মানজা বলে, দেখে নে, দ্য গ্রেট অ্যাক্টর কামাল হাসান, সেও তো ছেলে থেকে মেয়ে সেজে অভিনয় করেছিল, যার জন্য এক পর্যায়ে তার কপাল খুলেছে। তুই একবার এই সুযোগের সদ্ব্যবহার তো করে দেখতে পারিস। বলা তো যায় না, এখান থেকে তোর ভাগ্যও খুলে যেতে পারে। অনেক চিন্তা ভাবনার পর রাজাবাবু রাজি হয়ে যায়। পরদিন তারা বিউটি পার্লারে চলে যায়। পার্লারের ম্যাডাম খরিদ্দার না পেয়ে মশা মারছে। পেছন থেকে মানজা আন্টি বলে ডাক দেয়। আর এদের দুজনকে দেখিয়ে ম্যাডামের বুঝতে বাকি থাকে না এরা কারা। যদিও এর পেছনে একটা ঘটনা আছে, ওই যে কলেজ লাইফে মেয়ে সেজেছিল এই ম্যাডামই তাদের সাজিয়ে দিয়েছিল, কিন্তু বান্দরপোলা পান তাকে পেমেন্ট না করেই ফাঁকি দিয়ে চলে গিয়েছিল। আর এসব ফাঁকিবাজ লোকদের কি করে ভোলা যায় বলুন তো? তাই তো ম্যাডাম রাগারাগি শুরু করে। মানজা বলে, সরি আন্টি, আসলে তখন স্টুডেন্ট ছিলাম তো, পকেটে সে পরিমাণ টাকাও ছিল না, না বুঝেও ভুল করে ফেলেছি। কিন্তু এইবার আপনার জন্য সুপার অফার আছে। আচ্ছা, তাহলে কিসের অফার? আবারও তোদের কলেজ ফাংশন রয়েছে নাকি? মানজা বলে, শুধু তাই নয়, এই ফাংশনে নায়িকা দীপিকাও আসছে। দীপিকা আর রাজার পাশাপাশিও পারফরমেন্স হবে। যদি দীপিকা একবার জিজ্ঞেস করে এত সুন্দর মেকআপ কে করেছে, আর আমাদের রাজা যদি জানায় মেকআপ আর্টিস্ট আমাকে ছেলে থেকে মেয়ে বানিয়ে দিয়েছে, তাহলে বুঝতে পারছেন আপনার এই মেকআপের সৌন্দর্যের পরিবর্তন দেখে আপনার নাম চারিদিকে ছড়িয়ে যাবে। পামপটে খেয়ে মেকআপ আর্টিস্ট মেকআপ করতে শুরু করেন। প্রথমে ভ্যাকসিন শুরু। আহ কি কষ্ট রে! কষ্টের ঠেলায় রাজা সাহেব মেয়েদের কণ্ঠের সুরে চিৎকার করে ওঠে। বাইরে থেকে এই আওয়াজ কিছু নানি দাদিরা শুনে বলে, কি রে, আজকাল কি পার্লারেও বাচ্চা হয়? এত জোরে জোরে মেয়েটা কেন চিৎকার করছে? মনে হচ্ছে যেন মেয়েটা প্রেগনেন্ট। হতে পারে মেয়েটি ডেলিভারির আগে এসেছে নিজের সৌন্দর্য বাড়াতে, যাতে করে নিজের অনাগত সন্তানের সুন্দরী হয়ে পৃথিবীতে আগমন করতে পারে। যাক, মেকআপ শেষে রাজাবাবু রানী হয়ে যায়। এরপর একাডেমিতে এন্ট্রি নেয়। আর সেক্সি শিলাকে দেখে একাডেমির সবার অবস্থা বেহাল হয়ে যায়। দূর থেকে ক্যামেরাম্যান তো তার নজর দিয়েই রানীর সাথে মনে মনে বাসরাতও কাটিয়ে ফেলছে। আর এই নিয়ে তো মাঝখান থেকে এসে সুযোগ বুঝে পেটে একটা চিমটি কেটে যায়। যাই হোক, এই হচ্ছে মুভির ডিরেক্টর কাকা। কাক ভেবে আবার ভুল করবেন না কিন্তু। একটু পরেই এন্ট্রি হয় দীপিকার। কাকা দীপিকাকে দেখিয়ে বলে, কালকেই তোমার ভাইরাল ভিডিওটা দেখেছি, তুমি যেন এই দেশের সানি লিওন। আচ্ছা, তোমার নাম কি? রাজা নিজের নাম রানী বলে। ডিরেক্টর বলে, চলো লোকেশন শিফট করি। পরক্ষণেই শুটিংয়ে থাকা সকলেই রানীর উপর হামলা করে বসে। রানী তার সম্মান বাঁচাতে চিৎকার করে ওঠে। কল্পনা থেকে বাইরে আসলে মানজাকে বলে, এই মানজা, এটা কি শুটিং সেট রে? আমার তো মনে হচ্ছে এটা আমার সম্মানহানির সেট। এই ছবিটি আবার বি গ্রেডের নাকি? দয়ানন্দ আর কাকাকে দেখে তো মনে হচ্ছে এরা সম্পূর্ণ সাইকো। মানজা বলে, একবার চিন্তা করে দেখ, এই মুভিতে দীপিকার লিড ক্যারেক্টার রয়েছে। উপরওয়ালার ইচ্ছে দিয়ে তোরা একই মুভিতে কাজ করতে চলেছিস। যদি নষ্টমের ভিডিও হতো তাহলে কি দীপিকা এই মুভিতে অ্যাক্টিং করতো বল? ওসব কথা বাদ দিয়ে দীপিকার ফোন নাম্বার নিয়ে কথা বলতে শুরু কর। দেখবি লাইফটা জিঙ্গালালা হয়ে যাবে। শুটিং সেটের নায়ক আর নায়িকাকে সবকিছু বুঝিয়ে দেওয়া হচ্ছে। দুই নায়িকাকে জিমে পুশ আপ করতে হবে, যাতে করে সিনেমার নায়ক তাদের প্রতি ইমপ্রেস হয়। তবে এখানে দীপিকাকে বেশি পুশ আপ করতে হবে, কারণ এই খেলায় দীপিকা জিতে যাবে আর মুভির নায়ক দীপিকাকে গলায় মালা দিয়ে বিয়ে করে নেবে। ব্যাস, শুরু হয়ে যায় দুজনের পুশ আপ করা। তবে রানী পুরুষ হওয়ার জন্য আরামসে অনেকক্ষণ পুশ আপ করতে পারে, কিন্তু দীপিকা অল্পেতেই হাঁপিয়ে যায়। যা দেখে ডিরেক্টর রেগে বলে, কি করছো তুমি? রানীর কাছ থেকে শেখো কিছু। ও কি করে পুশ আপ করছে? তোমার মা তো বলেছিল তুমি নাকি জিমে যাও, এই তার নমুনা। ব্যাস, আর কি, মুড নষ্ট করার জন্য আজকের শুটিং এখানেই বন্ধ হয়ে যায়। তারা সন্ধ্যায় রাস্তার পাশে হালকা পাতলা খাবার খাচ্ছিল। আমাদের রাজা তার দীপিকাকে একভাবে দেখেই যাচ্ছে। রাজা বলে, আমার যেন দীপিকাকে কষ্ট পেতে হয়েছে। এই মেয়ে সাজার অভিনয় আমি বাদ দিয়ে দেব। এই সময় মানজাকে পার্লারের আন্টি ফোন করে বলে, কি কলেজের ফাংশন কেমন হলো? আমি তো অনুষ্ঠানের জন্য পারমিশন দিয়েছিলাম,
কিন্তু তোমরা তো আমার সাজ পুরো দুনিয়াকে দেখিয়ে বেড়াচ্ছ। তোমাদের ব্যাপারে তো পুরো নিউজ চ্যানেলে ছড়িয়ে গিয়েছে। দীপিকা আর ডিরেক্টরের মধ্যে এক প্রকার ঝামেলাও তৈরি হয়ে গিয়েছে। এই ঝামেলা এমন পর্যায়ে পৌঁছেছে যে ডিরেক্টর সকলের সামনে অ্যানাউন্স করে দেয় সে যে ছবিতে লিড ক্যারেক্টার হিসেবে দীপিকাকে রেখেছিল, সেই দীপিকাকে বাদ দিয়ে সাইড ক্যারেক্টার রানীকেই সে মূল ক্যারেক্টারে নিয়ে আসবে। অর্থাৎ কাকা সাহেব রানীকে নতুন নায়িকা হিসেবে মুখ দিয়ে লঞ্চ করতে যাচ্ছে। মিনিটের মধ্যে ব্রেকিং নিউজের মতো এই খবর ছড়িয়ে পড়ে। রাজা বলে, মিথ্যা কথা বলা ঠিক হচ্ছে না, আমি এখনই ফোন করে সবটা সত্যিই জানিয়ে দেবো। মাঞ্জা বলে, পার্লারের আন্টি তোকে এই রূপ দিয়েছে, এই বিষয়টা যদি তোর সাথে জানতে পারে তাহলে তো তোর সাথে ডব্লিউডব্লিউ ম্যাচ খেলা শুরু করে দেবে। আর এই কথা শুনে দীপিকা তো কখনোই তোকে ভালোবাসবে না। এমনও হতে পারে ওই পাগলা কাকা বন্দুক নিয়ে তোকে তাড়া করবে। ভালো করে ভেবে দেখ, তোর কাছে কিন্তু অন্য কোনো অপশন নেই। এদিকে সাধারণ জনগণ এই খবর শুনে আর সামনেই নবাগত নায়িকাকে পেয়ে রাজাকে তারা সকলে ঘিরে ধরে। এরপর সকলে সেলফি তোলা শুরু করেন, অটোগ্রাফ নেয়। পারলে তো নতুন নায়িকাকে খেয়েই ফেলে। যা খবরের পত্রিকায় নতুন নায়িকার ছবি বের হয়। পরদিন মাঞ্জা বলে, আন্টি আজকে কিন্তু মেকআপ সুপার ভাবে করে দিবেন। আরে সেই লেভেলের পেমেন্ট অ্যাডভান্স দিও, তাহলেই করে দেব। কোনো উপায় নেই, বাধ্য হয়ে মাঞ্জা অ্যাডভান্স পেমেন্ট করে দেয়। শুরু হয়ে যায় হিরো থেকে হিরোইনের রূপ বদলানোর কাহিনী। এরপর শুটিং শুরু। চারিদিকে রানীর জয় জয়কার। কয়েকদিনের মধ্যেই রানী প্রচুর ফেমাস হয়ে যায়। শুধু রানী নয়, আমাদের মাঞ্জাও বড়লোক হয়ে যায়। আর রানীর প্রতি কাকা যেন একটু বেশিই দুর্বল। মাঞ্জা শতভাগ চেষ্টা করে কাকাকে রানীর থেকে 10 হাত দূরে রাখার, যদিও সব সময় কন্ট্রোল করতে পারে না। আস্তে আস্তে রানী বড়লোক হয়ে যায়, সাথে মাঞ্জা সাহেবও ধনী হয়ে যায়। এসব খবর ছড়িয়ে পড়ে পত্রিকার ম্যাগাজিনেও। আর এই ম্যাগাজিন দেখে দীপিকার শরীর জ্বলে ওঠে। সারাদিন মেয়ে সাজার অভিনয় করে বাড়ি এসে শরীর থেকে এক্সট্রা দুটো জিনিসপত্র বের করে রাজা একটা শান্তির নিঃশ্বাস ফেলেন। একদিন একটা টক শোতে রাজা আর তার বন্ধু মাঞ্জা উপস্থিত হয়। অনুষ্ঠানের হোস্ট রানীকে বলে, আমার পুরো টিম আপনার ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে খোঁজ নেওয়ার পুরো চেষ্টা করেছে, কিন্তু খুব অদ্ভুত ব্যাপার হচ্ছে তারা কিন্তু কোনো তথ্য পায়নি। রাজা একটা মুচকি হাসি দেয়। মাঞ্জা কান্না জড়িত কণ্ঠে বলে, আসলে কি বলবো স্যার, জন্ম থেকেই আমরা অনেক স্ট্রাগল করে বেঁচে রয়েছি। ছোট একটি গ্রামে আমাদের জন্ম। আমাদের বাবা মা রেল স্টেশনে আমাদের ফেলে দিয়েছে। প্ল্যাটফর্ম নাম্বার 1-এ আমি খাবার বিক্রি করতাম, আর প্ল্যাটফর্ম নাম্বার 2-তে রানী ফুল বিক্রি করতো। সেসব দিয়ে আর কি ইনকাম বা হতো? আমরা তো প্রায় সময় মন্দিরের খাবার খেয়ে বেঁচে থাকতাম। হোস্ট বলে, আপনারা জীবনে কত কষ্ট করেছেন, কষ্টের ফল আজ মধুর হয়ে দাঁড়িয়েছে। তাহলে এই ক্রেডিট আপনারা কাকে দেবেন? মুখ ফসকে মাঞ্জা বলে ওঠে, কেন মেকআপ আর্টিস্টকে? রানী মুচকি হেসে বলে, অর্থাৎ সৃষ্টিকর্তাকে। কারণ সাদা কালো আমাদের এই জীবনকে সৃষ্টিকর্তার রং দিয়ে ভরিয়ে দিয়েছে, তাকে ছাড়া আর কাকেই বা আমরা ক্রেডিট দিব বলুন তো? হোস্ট জিজ্ঞেস করে, কাকার ব্যাপারে আপনি কিছু বলতে চান? রাজা ডিরেক্টর কাকার ব্যাপারে অনেক ভালো ভালো কথা বলে। আর এই কথা টিভিতে দেখতে পেয়ে কাকা তো মনের আনন্দে নাচতে শুরু করে। ডিরেক্টর কাকা রানীকে ইমপ্রেস করার জন্য নিজের বডিকে সুন্দর করার প্র্যাকটিসও শুরু করে দেয়। এদিকে দীপিকার কাছে এক ইউটিউবার ইন্টারভিউ নিতে এসেছে। তবে যাকে দীপিকা সহ্য করতে পারে না, বেচারা ইউটিউবার তার সম্পর্কেই দীপিকার সাথে আলোচনা শুরু করে দেয়। দীপিকা কোনো মতে নিজের রাগটা কন্ট্রোল করে এই ব্যাপারটা স্কিপ করতে বলে। এরপর দীপিকা জিজ্ঞেস করে, আপনার সাবস্ক্রাইবার কত? মেয়েটি বলে, আপনিই তো আমার প্রথম সাবস্ক্রাইবার। আপনি যখন ইন্টারভিউ দেওয়ার জন্য রাজি হয়ে যান, আপনার বাড়ি আসার পথে বাসে বসেই আমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি। আশা করছি আপনার ভিডিও ছাড়ার পর আমার অনেকগুলো ভিউজ হবে। এই কথা শুনে আমাদের দীপিকার মাথা তো গরম হয়ে যায়। সে তো ইউটিউবারকে দৌড়ানি দেয়। এই মুহূর্তে মা এসে তাকে সামনে নেয়। দীপিকা বলে, যে কেউ এসে আমার ইন্টারভিউ নেবে আর তুমি সেই বিষয়টা অ্যালাউ করে নিলে মা? মেয়েটির ব্যাপারে তোমার খোঁজ খবর নেওয়া উচিত ছিল না? মেয়েটি একটা লোকাল ইউটিউব চ্যানেলের ওনার। মা বলে, দুঃখিত, আমার তাহলে বুঝতে ভুল হয়েছে। যাক, এসব বাদ দাও। তোমাকে একটা ভালো খবর দেই, আজকে তোমার যে মুভিটা রিলিজ হয়েছে, ফার্স্ট ডে ফার্স্ট শোতে পুরো সিনেমা হাউসফুল হয়ে রয়েছে। দীপিকা মনে করে তার মা হয়তো মজা নিচ্ছে, কিন্তু তার মা ফোন চেক করতে বলে। ফোনের অ্যাপ চেক করলে দেখা যায় সত্যি সিনেমা হল সম্পূর্ণ হাউসফুল। সেই খুশিতে দীপিকার সিদ্ধান্ত নেয় সে তার ফ্যান ফলোয়ারদের সাথে দেখা করতে যাবে আর তাদের সাথে কিছু সেলফি তুলবে। দ্রুত রেডি হয়ে দীপিকা বেরিয়ে পড়ে। তবে সিনেমা হলে গিয়ে দেখতে পায় সকল সিট খালি, শুধুমাত্র একজন লোক সিনেমাটি উপভোগ করছে। দীপিকা মন খারাপ করে কর্মচারীকে বলে, আপনাদের অ্যাপে তো দেখাচ্ছে হাউসফুল শো, কিন্তু এখানে তো কেউ নেই, শুধুমাত্র একজন ব্যক্তি ছাড়া। কোনো টেকনিক্যাল সমস্যা নাকি আপনাদের অ্যাপে? কর্মচারী বলে, না ম্যাডাম, আমাদের এই সিনেমা হলের সকল টিকিট এই ব্যক্তি ক্রয় করে নিয়েছে। দেখা যায় পুরো সিনেমা হলের টিকিট আর কেউ নয়, আমাদের রাজাবাবু কিনেছে। যদিও সে হলে নকলদারি লাগিয়ে এসেছে, আসলে মিডিয়া থেকে যেন কোনোভাবে তার কোনো ধরনের তথ্য পাওয়া না যায় সেই জন্য। দীপিকা রাজার কাছে এসে তাকে ডাক দেয়, আর রাজা দীপিকাকে দেখে অবাক হয়ে যায়। পাশাপাশি দুজনেই বসে। দীপিকা জিজ্ঞেস করে,
আমার ছবি দেখার জন্য তুমি পুরো হল বুক করলে কেন? রাজা বলে, আমি আপনার অনেক বড় একজন ভক্ত ম্যাডাম। আমি সব সময় আপনার শো ফার্স্ট ডেতেই দেখি। এর পরের দিনগুলোতেও আমি মিস করি না। একে অপরের সাথে এরপর হাত মিলায়। এ যেন ভালোবাসার অনুভূতি শুরু হয়ে গিয়েছে। রাজা একবার মুভি দেখছে, তো আরেকবার দীপিকাকে দেখছে, আর সুযোগ পেলেই দীপিকার প্রশংসা করছে। রাজার এমন কর্মকাণ্ডে দীপিকা পুরো ইমপ্রেস হয়ে যায়। আর এতদিন ধরে মনে জমে থাকা কষ্টগুলো রাজার সাথে কথার মাধ্যমে হালকা হয়ে যায়। রাতে রাজা দীপিকাকে ফোন করে, দুজনেই কথা বলতে শুরু করে। এক পর্যায়ে দীপিকা বলে, আমাকে এত দীপিকা ম্যাম বলবে না তো, মনে হয় যেন আমি তোমার স্কুল টিচার। তুমি শুধু আমাকে দীপিকা বলবে। আর তোমাকে আমার একটু দেখতে ইচ্ছে করছে, তাই ভিডিও কল করি। লাউ ঠেলা। বেচারা তো পড়ে গিয়েছে মাইনকা চিপায়। রাজা তার নকলদারি খুঁজতে শুরু করে, কিন্তু কোথায় যে নকলদারি রেখেছে তা আর খুঁজে পায় না। এদিকে বারবার দীপিকা কল করেই যাচ্ছে, তাই অবশেষে কোনো পথ খুঁজে না পেয়ে দ্রুত দৌড়ে গিয়ে ওয়াশরুম থেকে সেভিং ক্রিম নিয়ে মুখে লাগিয়ে ফেলে। এরপর ভিডিও কল রিসিভ করে আর বলে, কালকে 500 কোটি টাকার একটা প্রজেক্টের ব্যাপারে মিটিং রয়েছে। ক্লায়েন্টের সাথে দেখা করার আগে সেভ করে নিয়েছি। দীপিকা জিজ্ঞেস করে, তোমার পেশা কি? রাজা বলে, আমি একজন গুগল ইঞ্জিনিয়ার। ব্যাস, এভাবেই সারা রাত প্রেমালা চলতে থাকে। পরদিন, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, রানী ইজ দ্য সুপারস্টার। এই স্লোগান শুনে আমাদের রাজার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে আলতো চোখে সামনে তাকালে একটা নাগ মন্দির দেখতে পায়। রাজা কল্পনা করে ছোটবেলায় বাবা মায়ের সাথে এই মন্দিরে সে এসেছিল। বাবা মন্দিরের দেবতার সামনে প্রার্থনা করে তার ছেলে বড় হয়ে যেন একজন ইঞ্জিনিয়ার হয়। কিন্তু ছোট্ট রাজা দেবতার কাছে প্রার্থনা করে সে যেন হিরো হতে পারে। আর সবচেয়ে মজার ব্যাপার কি ছিল জানেন? রাজার বাবা যে কিনা কনস্টেবল ছিল, বর্তমানে সে নাগ মন্দিরে সাধারণ জনগণকে কন্ট্রোল করতে তত্ত্বাবধানে রয়েছে। ব্যাস, রাজা বাবুর তো হাওয়া টাইট হয়ে যায়। মানজাকে বলে, কি রে, তুই কি পাগল হয়ে গিয়েছিস নাকি? আমাকে এখানে কেন নিয়ে আসলি? মানজা বলে, কেন, শুটিং করতে নিয়ে এসেছি। কাল যখন দীপিকার সাথে সুরে সুর তালে তাল মেলাচ্ছিলি, তখন তো জিজ্ঞেস করেছিলাম, তুই তো হ্যাঁ বলেছিলি। আরে মানজা, সামনেই দেখ আমার বাবা দাঁড়ানো। মানজা বলে, আরে সে কি করে তোকে চিনবে? তুই তো সুপারস্টার রানী, কিছুই হবে না, চল। কোনো মতে বাবার চোখ আড়াল করে মেকআপের গাড়িতে রানী প্রবেশ করে। এরপর নিজের গেট আপ চেঞ্জ করে বাইরে আসে, আর রানীকে দেখিয়ে কাকার মনটা আইসক্রিমের মতো গলে যায়। যাক, মুভির সিন শুরু হয়ে যায়, যেখানে রানীকে কিছু গুন্ডারা জোর করে নাগ মন্দিরে নিয়ে আসছে। এরপর সকলের সামনে রানীর বস্ত্র হরণ করতে শুরু করে। টানাটানির এক পর্যায়ে বুকের মধ্যে থাকা দুটো বল গড়িয়ে রাজার বাবার পায়ের সামনে চলে যায়। বল দুটো তুলে সামনের দিক তাকায়। ও মায়ে কি, এ তো তার গুগল অফিসে কাজ করা বিলেত ফেরত ইঞ্জিনিয়ার ছেলে। আর বৃষ্টির পানিতেও মেকআপ সব ধুয়ে যায়। টানাটানি করবি তো করবি, শেষমেশ কিনা যমরাজের সামনেই কাণ্ড ঘটালি। আরে দূর, এতক্ষণ ভয়ে রাজা শুধু শুধুই এসব কল্পনা করছিল। এদিকে শুটিং স্পটে দীপিকার মা কিছু গুন্ডা পাঠিয়েছে, যাতে করে রানীর ক্ষতি করতে পারে। শুটিং স্পটে একটু ব্রেক নেওয়ার পর আবার শুটিং শুরু হয়ে যায়। টানাটানি শুরু, আর অন্য সাইডে গুন্ডাগুলো রাজার বাবাকে শুটিং সাইডের ভেতরে ঢুকতে না দেওয়ার জন্য আঘাত করে। রাজার চোখের সামনে এই ঘটনা ঘটেছে, সে কি চুপ করে বসে থাকতে পারে? মাথায় 100 ডিগ্রি টেম্পারেচার নিয়ে রাজাবাবু গুন্ডাদেরকে এক এক করে সার্ফ এক্সেল দিয়ে ওয়াশ করতে শুরু করে। ধুতে থাকো ধৌ, আর তোমরাও দেখতে দেখতে মজা নাও। এ বাবা, নায়ক তো আবার নায়িকা থেকে নাগিনও হয়ে গিয়েছে। নাগিনের বিষাক্ত ছোবলে গুন্ডাদের প্রান্ত যায় যায় অবস্থা। আরে রে, মেকআপ তো উঠে গেল। মেকআপ আর্টিস্ট, দ্রুত আবার মেকআপ লাগিয়ে দাও। মেকআপ সেরে গুন্ডাদের ঠিকঠাক সাজা দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। রাজা নিজের গাড়িতে করে তার বাবাকে বাড়িতে এগিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। বাবা বলে, ধন্যবাদ রানী ম্যাডাম, আসলে এতদিন সিনেমার জগৎ সম্পর্কে আমার একটা ভুল ধারণা ছিল। আপনার ব্যবহার আলাপে সেই ভুল ধারণা আমার ভেঙে গিয়েছে। আমার ছেলের বড্ড ইচ্ছে ছিল সে একজন অভিনেতা হবে, কিন্তু আমি ওকে জোর করে ইঞ্জিনিয়ার হওয়ার প্রেশার দিয়েছি। এই জন্য আমি ওকে অনেক মারধরও করেছি। আপনি তো একজন ভালো মনের মানুষ, আপনাকে দেখে আমার বড্ড আফসোস হচ্ছে। কেন আমি আমার নিজের ছেলেকে তার ইচ্ছে পথ চলতে দেইনি? কেন আমি অভিনয় জগৎ থেকে তাকে দূরে সরিয়ে রাখলাম? আজ আমার জন্য আমার ছেলে অনেক দূরে রয়েছে। আমাদেরও একমাত্র সন্তানকে দূরে রাখতে ভালো লাগছে না। আমার তো এখন নিজেকে পাপই মনে হচ্ছে। এই বলে বাবা বাচ্চা ছেলে মানুষের মতো হাউমাউ করে কেঁদে ওঠে। পরবর্তীতে ওই যে মন্দিরের সামনে ঘটে যাওয়া ঘটনার ভিডিও ক্লিপ ভাইরাল হয়ে যায়। এই ভিডিও ক্লিপ দেখে সাধারণ জনগণ আলোচনা শুরু করে। তারা তো রানীকে শুধুমাত্র রোমান্টিক ফিল্মে দেখেছে, এখন রানীকে তারা অ্যাকশন ফিল্মেও কাজ করানোর কথা বলে। এরপর থেকে মোটামুটি রানী অ্যাকশন সিনেমা অ্যাড করতে শুরু করে। এদিকে রাজার বাবা রানীর প্রতি এতই ভক্ত হয়ে যায় যে এলাকায় তার নামে একটা মূর্তি তৈরি করেন। রানী নামে একটা ব্লাড ডোনেশনের ক্যাম্প খোলা হয়, যেখানে মোটু মিয়া রানীকে ভালোবেসে ব্লাড দিতে আসে। তবে ব্লাড দেওয়ার সময় মোটু ভাই পাগলুতে পরিণত হয়ে বেরিয়ে আসে, যা দেখে নিউজ রিপোর্টার ম্যাডাম জ্ঞানহারা হয়ে যায়।
পরদিন শুটিং স্পটে ডিরেক্টর রানীকে সবকিছু বুঝিয়ে দিচ্ছিল। এই মুহূর্তে তার মা তাকে ফোন করে। রাজা এখন কি করবে? সে তো পুরো নায়িকা সেজে বসে রয়েছে। রাজা কাকাকে এমার্জেন্সি কল অ্যাটেন্ড করার কথা বলে সেই স্পট থেকে ভ্যানিটিতে চলে আসে। এসেই জ্যাকেট পরে মাকে ফোন করে ভুল করে মেয়ের কণ্ঠে কথা বলতে শুরু করে। মা বলে, কিরে তোর কণ্ঠে কি হয়েছে? রাজা পুরুষের কণ্ঠে ফিরে এসে বলে, আসলে মা, এখানকার করোনা ভাইরাস খুবই আতঙ্ক করে ফেলেছে আমাদের। আর এখানকার পানিও আমার শরীরের সাথে শুট করছে না, তাই গলার এই অবস্থা। করোনার জন্যই আমি মাস্ক পরে আছি। মা জানায় রাজার বাবা খুব অসুস্থ হয়ে পড়েছে। কথা শুনেই রাজা শুটিং বন্ধ রেখে যখন তখন বাড়ির উদ্দেশ্যে রওনা করে। রাজা বাবুকে এত দ্রুত বাড়ি আসতে দেখে মা অবাক হয়ে যায়। বিষয়টা ঢাকার জন্য রাজা বলে, আসলে মা স্পেশাল ভাবে এসেছে তো, তাই কম সময় লেগেছে। রাজা এরপর তার বাবার কাছে গিয়ে বসে। বাবা অসুস্থতার ভান দেখিয়ে টিভির দিকে তাকাতে বলে। টিভির মধ্যে কাকাবাবু একটা টক শোতে বলছে, আমার আপকামিং মুভিতে রানীর অপোজিটে আমি নতুন নায়ককে লঞ্চ করতে যাচ্ছি, যার নাম হচ্ছে রাজা। নিজের নাম আর ছবি দেখে রাজার তো 12টা বেজে যায়। এবার কি করবে রাজা মশাই? বাবা নেচে নেচে বলে, কেমন সারপ্রাইজ ছিল। তোর কলেজ লাইফের একটা ভিডিও ডিরেক্টরের কাছে সেন্ড করেছিলাম, আর ডিরেক্টর তোকেই পছন্দ করেছে। নে নে নে, মিষ্টি খা। দেখেছিস তোর কি কপাল, সুপারস্টার রানীর সাথে তোর ছবি করার সুযোগ হয়েছে। আরে বাম্পার লেগে গিয়েছে রে। ঠিক এই মুহূর্তে মানজা ফোন করে বলে, কি রে রাজা, একই মুভিতে তুই হিরোইন আবার তুই হিরো। পাশ থেকে মেকআপ আর্টিস্ট বলে, তাহলে ভিলেনও তুমিই হয়ে যাও। এই বলেই তারা দুজনে মজা নিতে শুরু করে। এর মধ্যে দীপিকা ফোন করে বলে, রাজা তুমি আমার সাথে চিট করেছো। তুমি বলেছো তুমি একজন ইঞ্জিনিয়ার, তাহলে তুমি কেন এখন হিরো হতে চাচ্ছ? আর তাও আমার শত্রু রানীর অপোজিটে তুমি অভিনয় করবে? আমি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করেছিলাম রাজা। আর কি, চারিদিকে লেগে যায় গিরেঙ্গি। যতই গিরেঙ্গি লাগুক, গার্লফ্রেন্ডকে তো আগে শান্ত করতে হবে, তাই না? তাই একে অপরের সাথে দেখা করে। রাজা বলে, আমার অনেক আগে থেকেই স্বপ্ন ছিল হিরো হবার, তোমার অপোজিটে অভিনয় করার। কিন্তু এমন সময় আমার ইচ্ছেটা পূরণ হচ্ছে যখন আমার অপোজিটে রানী রয়েছে। তবে দীপিকার রাগ কোনোভাবেই কমছে না। রাজা বলে, আমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে দেখে নিও রানী নিজে থেকে এই মুভি ছেড়ে দেবে। তবে এইসব কথায় দীপিকা খুব একটা পাত্তা দেয় না। রাজা বাইরে বেরিয়ে মানজাকে একটা মেসেজ সেন্ড করতে বলে। মানজা সেই মেসেজটি দ্রুত টুইটারে আপলোড করে দেয়। কিছুক্ষণ পরে দেখা যায় দীপিকার ফোনে নোটিফিকেশন আসে। দীপিকা টুইটার চেক করলে দেখতে পায় রানী তার অফিসিয়াল পেজে পোস্ট করেছে, বিভিন্ন পরিস্থিতির কারণে আমি আমার অভিনয় যাত্রা এখানেই শেষ করছি। আর আমার ইন্সপিরেশন দীপিকা ম্যাডাম, যে কিনা আমাকে নায়িকা হতে সাহায্য করেছে, তাকে অসংখ্য ধন্যবাদ। এমন ভালো খবর দেখে দীপিকা দৌড়ে বাইরে এসে রাজাকে বলে, তোমার ভালোবাসায় এত পাওয়ার রাজা, রানী এইমাত্র জানিয়েছে সে আর মুভি করবে না। এটা দেখে রাজা সাহেব সুন্দর একটা অভিনয় করে। এরপর একে অপরকে জড়িয়ে ধরে। পরদিন শুরু হয়ে যায় ব্যস্ততা। এই ব্যস্ততা সেই ব্যস্ততা নয়। হুট করে যে রানী মুভি করা ছেড়ে দেবে, এই বিষয়ে মিডিয়া থেকে নানা ধরনের প্রশ্ন আসতে শুরু করে। আর এই প্রশ্নের উত্তর দিতে দিতে মানজার অবস্থা খারাপ হয়ে যায়। পরক্ষণেই রাজের বাড়িতে কাকা চলে আসে। রানী দ্রুত রেডি হয়ে তার সামনে আসে। কাকা বলে, তুমি মিডিয়ার সামনে এসব কি বলেছো রানী? আসলে আমি দুঃখিত। আমি বুঝতে পেরেছি তোমার কষ্ট হয়েছে। আমার আগে আপকামিং মুভির ব্যাপারে তোমাকে জানানো উচিত ছিল। এর ক্লাইম্যাক্স সম্পর্কে আমি তো তোমাকে কিছুই জানাইনি, তাই তো তুমি আমার উপর রাগ করেছো। তাহলে শোনো, 4000 বছর পূর্বে এক রাজা একদিন স্বপ্নে সুন্দরী এক মেয়েকে দেখতে পায়। যে মেয়েটিকে দেখে রাজা মুগ্ধ হয়ে যায়। তার নামে একটা চিঠি লিখে পায়রার পায়ে বেঁধে উড়িয়ে দেয়। তবে ম্যাজিক্যাল ভাবে সেই পায়রাটি অতীত থেকে বর্তমানে ফিরে এসে টুইটারে মেসেজ হয়ে নায়িকার ফোনে শো করে। আস্তে আস্তে এইভাবে রাজা আর নায়িকার মধ্যে কথা বলা শুরু হয়। এক সময় তারা একে অপরকে প্রপোজ করে। এরপর ছবি চায়। রাজা তার ছবি পাঠায়। নায়িকা তার ছবি পাঠাতে গেলে হাত থেকে ফোন পড়ে যায় ম্যানহোলে, কিন্তু ম্যানহোলে পড়ে যাওয়া ফোনটি ম্যাজিক্যাল ভাবে অতীতে রাজার কাছে চলে যায়। আর রাজা তার স্বপ্নের রানীর চেহারা দেখতে পায়। এটা দুই জগতের কাহিনী। এই কাহিনীতে নায়ক নায়িকার সাথে কখনোই দেখা হবে না। এই কথাই রাজা মনে মনে বুঝতে পারে শুটিং সেটে রাজা আর রানীকে একসাথে উপস্থিত হওয়ার কোনো প্রয়োজনই হবে না। আসলে এই কাহিনী ডিরেক্টর সাহেব তৈরি করেছে কেন জানেন? যদি নায়ক নায়িকার মিল করতো তাহলে অবশ্যই নায়ক নায়িকাকে দেখে জড়িয়ে ধরতো, এমনকি কিস করারও সিন দিতে হতো। কিন্তু কাকা সাহেব তো তার মনের রানীর ভালোবাসা অন্য কারোর সাথে শেয়ার করতে পারবে না। যাই হোক, পরদিন মুভির শুটিং শুরু হয়। আর মুভির শুটিং এর মাঝখানে কাকা সাহেব তার নায়িকাকে দেখতেই ব্যস্ত থাকে। শুটিং শেষে প্রথমবার মুভির গান লঞ্চ হবে, তাই বড় করে প্রোগ্রাম করা হয়, যেখানে রাজা রানী দুজনকেই উপস্থিত থাকতে হবে। রাজা পড়ে যায় বিপদে। কাকা সাহেব তাকে একের পর এক ফোন দিতে শুরু করে। বাবা মাও ফোন দিচ্ছে, আবার দীপিকাও ফোন দিচ্ছে। এখন রাজা কি করবে বলুন তো?
এক পর্যায়ে সিদ্ধান্ত নেয় বাবা মা আর দীপিকার জন্য আজকে আমাকে রাজা সেজেই যেতে হবে। এই সময় কাকা স্যার ফোন করলে রানী বলে, গতকাল আইসক্রিম খাওয়ার জন্য আমার শরীরটা ভালো নেই, আপনি প্লিজ আমার জন্য অনুষ্ঠানটা ক্যান্সেল করবেন না। তবে কাকা তার কথা মানতে নারাজ। এক পর্যায়ে রানী বলে, তাহলে আমি এক কাজ করি, একটু আদা চা খেয়ে দেখি, শরীরটা ভালো লাগলেই আমি চলে আসব। কি আর করার, বাধ্য হয়ে রাজা রানীতে রূপান্তরিত হয়ে রওনা করে। মাঝপথে টেনশনের ঠেলায় লাল পানি একটু অতিরিক্ত খেয়ে ফেলে রাজা। অনুষ্ঠানে চলে আসে তারা। আমাদের রাজা তো পুরো ঘোরের মধ্যে কাকাকে দেখে দুষ্টু অঙ্গিভঙ্গি শুরু করে। কাকা কিছু না বুঝেই মনে করে হয়তো রানীও তাকে ভালোবাসে। যাই হোক, রাজা স্টেজে ওঠার আগে তার বাবা মাকে সালাম করতে চায়, তবে মানজা বিষয়টা ম্যানেজ করে নেয়। এরপর দীপিকাকে দেখে রাজা মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে থাকে। আসলে রাজার শরীরে পুরোপুরিভাবে লাল পানির ইফেক্ট পড়ে গিয়েছে, তাই তো সে নিজের উপর কন্ট্রোল হারিয়ে উল্টাপাল্টা কাজ করে বেড়াচ্ছে। রাজা আর রানী একই মঞ্চে উপস্থিত হয়। রাজা তাকে একটা গোলাপ ফুল দেয়। রানীকে দেখে রাজার মায়ের পছন্দ হয়ে যায়। বাবা বলতে শুরু করে, যদি সিনেমা হিট হয়ে যায় তাহলে ভবিষ্যতে রাজার স্ত্রী করে রানীকেই আমরা আমাদের ঘরে নিয়ে আসব। আর এদিকে কাকা স্বপ্ন দেখছে সে তার রানীকে আজকে প্রপোজ করবে। স্টেজে দীপিকা বলছে, আমি তোমাকে ভুল বুঝেছি রানী, তুমি আসলেই অনেক ভালো মনের মানুষ, ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। তবে আমাদের নিশারও রাজার মাথায় অন্য কিছুই ঘুরপাক খাচ্ছে। হুট করেই সকলের সামনে পাপ্পি ছাপ্পি দিয়ে বসে। কাকাবাবুর মন ভেঙে যায়। মিডিয়ার লোকেরা একের পর এক ছবি তুলতে শুরু করে। মানজা তো এসব দেখে বেহুশ হয়ে যায়। দীপিকা কোনোভাবে নিজেকে ছাড়িয়ে দ্রুত গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন। নেশারু রাজা চিৎকার করে বলে, দীপিকা, আই লাভ ইউ। এত বড় কাণ্ড ঘটিয়ে রাজা সাহেব যেন কিছুই জানে না। কিছুক্ষণ পরেই কাকা চলে আসে আর বলে, রানী তুমি এটা কি করছো? রানী, তুমি যা করছো তাতে কিচ্ছু যায় আসে না আমার। আমি মিডিয়াকেই দরকার হয় হাত করে নেব। তোমার জেন্ডারের জন্য আমার ভালোবাসা থেমে থাকবে না। আমি তোমাকে ভালোবাসি রানী। আসলে কাকা ভেবেছে রানী হয়তো লেসবিয়ান। যাই হোক, কাকা আংটি দিয়ে রানীকে প্রপোজ করে। এদিকে হাঙ্গামা বাড়াতে দীপিকাও হাজির। দীপিকা তো ফুল রেগে গিয়েছে। এত মানুষের সামনে রানী এটা কি করে বসলো? বন্দুক নিয়ে এসেছে রাজাকে মারতে। কাকা দীপিকার হাত থেকে রানীকে বাঁচানোর চেষ্টা করে। এই গ্যাঞ্জামের এক পর্যায়ে রানী আচমকা সুইমিং পুলে পড়ে যায় আর রানীর আসল রূপ বেরিয়ে আসে। সবাই রাজাকে দেখে চিনে ফেলে। বেচারা কাকার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। সবাই এখন টেনশনে। রাজা কান্না জড়িত কণ্ঠে বলে, স্যার, আমি বুঝতে পেরেছি আপনি রানীকে প্রচুর ভালোবাসেন, কিন্তু আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আমার ফ্যান ফলোয়ারদের সাথেও বিশ্বাসঘাতকতা করেছি। আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই কথা শুনে কাকা রাজাকে একটা চড় দিয়ে বলে, তুমি মরলেই কি এসব কিছুর সমাধান হবে? সিনেমাকে কি ভিডিও মনে করো শুধুমাত্র? এটা কিন্তু একটা ভালোবাসা। ভক্তরা আমাদের এই সিনেমাকে সত্যি ভেবেই ভালোবাসা দিয়ে থাকে। তোমার কত ভক্ত রয়েছে, তোমার জন্য কত ভক্তরা তার শরীরে ট্যাটু করিয়েছে, এমনকি রক্ত দিয়েছে। তুমি তোমার স্বার্থপরতার জন্য রানী চরিত্রকে তৈরি করেছো। আবার স্বার্থ শেষ হয়ে গেলেই তুমি রানীকে শেষ করে দেবে। দেশ জুড়ে রানীর এমন কর্মকাণ্ডে সাধারণ জনগণের মুখে নানা ধরনের আলোচনা শুরু হয়। কয়েকদিন পর কাকা মিডিয়াকে জানিয়ে দেয় তার নতুন মুভির ক্লাইম্যাক্সের জন্য একটা রিশুট হবে। শুটিং হবে জঙ্গলে ঘেরা এক নদীর মধ্যে, যেখানে রানী তার নায়ককে খুঁজতে মাঝ নদীতে চলে যায়। ওই যে মুভিতে হারিয়ে যাওয়া ফোনটি, সেই ফোনের রিংটন নদীর মাঝখান থেকে ভেসে ওঠে। তাই তো রানী ফোনটিকে উদ্ধার করতে নদীতে ঝাঁপ দেয়। কিছুক্ষণ পর সেই স্থান থেকে অতীতের সেই রাজা ফেরত চলে আসে। এই ড্রেসটা পানির নিচে মাঞ্জা নিয়ে গিয়েছিল। এবার আবার রানীর ফিরে আসার পালা। তবে সাধারণ জনগণ সহ সকলেই দেখতে পায় রানী আর ফিরে আসছে না। মিনিট পেরিয়ে ঘন্টা হয়ে যায়। এক পর্যায়ে ফ্যান্স ফলোয়ার তাদের নায়িকা রানীকে খুঁজতে মাঝ নদীতে ঝাঁপ দেয়। বিষয়টা বুঝতে পারছেন, আসলে তারা নিজেরাই এমন একটা প্ল্যান তৈরি করেছিল। এই হঠাৎ করে রানীর গায়েব হওয়ার জন্য রানীর ব্যাপারে যত প্রকার খারাপ কথা উঠেছিল সব আচমকা ধামা পড়ে যায়। পুরো দেশে কান্নার রোল বয়ে যায়, কারণ রানীকে তারা আর ফিরে পায় না। আর এদিকে দিব্যি সুখের শান্তিতে রাজা আর দীপিকা ভালোবাসার সংসার তৈরি করতে শুরু করে। মুভির কাহিনী এখানেই শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।